আসসালামু আলাইকুম। আমি ডক্টর সুমনা নাজনীন, মেন্টর সিনাপস মেডিকেল একাডেমি, গাইনিয়ান অবস। তো আজকে হচ্ছে আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষা যেটা, সেটার মক টেস্টের যে টিপস ক্লাসগুলো চলছে, সেই টিপস ক্লাসগুলোর হচ্ছে পেপার 2 এর টিপস ক্লাস। হ্যাঁ, তো টিপস ক্লাস আসলে যেটা হয় সেটা হলো যে লাস্ট মোমেন্টে কি পড়বেন আর কি পড়বেন না, ব্যাস এতটুকুই। হ্যাঁ, কারণ অলরেডি আপনাদের সব ধরনের ক্লাস শেষ, বেসিক ক্লাস শেষ, ডিসতত্ত্বের ক্লাস শেষ হয়ে গেছে এবং পরীক্ষা হয়েছে, রেগুলার পরীক্ষা হয়েছে, তারপরে এসবিএ মাস্টার ক্লাস হয়ে গেছে। তো সব কিছু মিলে দেখা যাচ্ছে এখন আর আসলে বেশি কথা বলার আসলে সুযোগ কম, এবং যতটা কথা বলবো ততটা আসলে সময় নষ্ট। এর কারণ হচ্ছে যে এখন আমি যে 1 ঘন্টা ধরে একটু টিপস দেওয়ার চেষ্টা করব, সেই 1 ঘন্টা আপনি একটা সিস্টেম পড়ে ফেলতে পারবেন হয়তো। হ্যাঁ, তো এরকম আর কি। তারপরেও আমাদের আসলে পরীক্ষা ভালো করার জন্য কিছু টিপস তো আমাদের আসলে লাগবেই, যাতে আমরা আসলে কি পড়ে যাব আর কি পড়ে একেবারেই যাব না। কারণ এবার আমি একটু বলি, সেটা হচ্ছে যে বিসিপিএস পরীক্ষা, হ্যাঁ বিসিপিএস পরীক্ষা, এবার আমাদের এফসিপিএস গাইনির পরীক্ষা হচ্ছে 11, 12, 13। ঠিক আছে, তো 11, 12, 13 তারিখে যদি আমাদের পরীক্ষা হয়ে থাকে, তো আমরা সবাই বুঝতেছি আমাদের এবার কোনো ছুটি নাই। তো প্রশ্ন হলো, আগে কি ছুটি থাকতো? না, আগেও তো কখনো ছুটি থাকতো না। কিন্তু তারপরেও দেখা যায় যদি লাকিলি কখনো এরকম হয়ে যেত যে জানুয়ারি মাসে, আগে তো 1, 2, 3 তারিখ এরকম পরীক্ষা হতো, তো যদি দেখা যায় যেরকম হয়ে যেত, তাহলে একটা শুক্রবার পড়তো কোনো একটা পরীক্ষার আগে। তো সেই ক্ষেত্রে কি হতো আপু, দেখা যেত পেপার 1 যেদিন পরীক্ষা আপনি দিতে যাচ্ছেন, তার আগে তো 5 দিন ধরে পেপার 1 পড়তেছেন, ভালো। তারপরে পেপার 2 এর আগে যদি একদিন ছুটি থাকতো তো ভালো কথা, পেপার 2 এর আগে একদিন ছুটি পেতেন। আর যেদিন হচ্ছে পেপার 3 থাকতো সেদিন হয়তো ছুটি পেতেন না, অথবা পেপার 3 এর আগে একটা শুক্রবার পড়তো, ছুটি পেতেন। তো অনেকে মনে করেন যে ছুটি দরকার আছে, অনেকে মনে করেন যে না, ছুটি দরকার নেই। তবে আমার কাছে মনে হয় ছুটি থাকলে খারাপ হয় না, কারণ সব ধরনের সব সিস্টেম, প্রত্যেকটা টপিকস একবার হলেও রিভিশন দিয়ে না গেলে পরীক্ষার হলে একটু টাফ হয়ে যায় এফসিপিএস। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু কিছু জিনিস যেগুলো আসলে একদম লাস্ট মোমেন্টে রিভিশন দিয়ে যেতে হয়, সেটার জন্য যদি একটু টাইম থাকে আমাদের হাতে, তাহলে কিন্তু ক্ষতি নাই কোনো। কিন্তু এবার আসলে এরকম কোনো অপশান নেই। এবার তো 11, 12, 13 একদম টানা পরীক্ষা। তাহলে এই টানা পরীক্ষার মধ্যে মাঝখানে পড়ছে পেপার 2, তাহলে খারাপ হবে কোনটা? পেপার 2। কেন বলি? কারণ বিসিপিএস এ গাইনির সবসময় কঠিন প্রশ্ন হয় হচ্ছে পেপার 2। আচ্ছা, এর কারণ আছে, সেটা হচ্ছে যে পেপার 1 অনেকের কাছে একটু সহজ মনে হয়। এর কারণ হলো যে পেপার 1 যেদিন পরীক্ষা থাকে তার আগে আমরাও পড়ছি 7 দিন আগে থেকে পেপার 1 পড়া শুরু হয়, কারণ একটা অ্যাংজাইটি কাজ করে যে পেপার 1 শেষ করতে পারবো না আমরা। তো দেখা যায় 7 দিন 5 দিন যেটাই বলেন না কেন, পেপার 1ই পড়তেছি প্রথম দিনের জন্য। তারপরের দিন থাকে পেপার 2। তো পেপার 2 তো আপনি অলরেডি 7 দিন আগে অথবা অলরেডি আপনি 5 দিন আগে পড়ে রাখছেন, বা আবার মানে বিগত কবে রিভিশন দিয়ে রাখছেন এটারও কোনো ঠিক নেই। তো দেখা যায় যে পেপার 2 পরীক্ষার দিন পেপার 2টা রিভিশনের অভাবে খারাপ হয়। এটা একটা। আর পেপার 3টা যদি কেউ বলে যে কেন পেপার 3 তো খারাপ হতে পারে, তো পেপার 3 এর ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি যে পেপার 3তে হচ্ছে প্যাথোলজি, আমাদের গাইনোকোলজিক্যাল প্যাথোলজি, জেনারেল প্যাথোলজি যেটা রবিনসের যে বইগুলা সেগুলা, এবং আর একটা হচ্ছে মাইক্রোবায়োলজি আর ইমিউনোলজি। তো ইমিউনোলজি তো একদম ছোট, আর মাইক্রোবায়োলজি আসলে পারাই যায়, খুবই মানে খুব পেইড কোয়েশ্চেন আসে। আর নিওপ্লাসিয়ার টপিক্সটা থেকে আমি যেটা বলতে চাই যে সেটা নিওপ্লাসিয়া থেকে আমাদের গাইনিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে সিএস, সার্ভিক্স, মোলার প্রেগনেন্সি, একটোপিক প্রেগনেন্সি। তো দেখা যায় এগুলো অনেক ওয়ার্ড রিলেটেড হয়। ওয়ার্ড রিলেটেড মানে কি, মনে করেন একটা সিনারিও বেস দিয়ে এসবিএ দিল, তো ওটা আপনি ভাবতে পারবেন, কারণ হচ্ছে যেহেতু আপনি গাইনিতে ক্যারিয়ার করবেন, নিশ্চয়ই আপনি গাইনিতে কোথাও ট্রেনিং করতেছেন বা ডিউটি করতেছেন বা গাইনির জিপি প্র্যাকটিস করতেছেন, বা গাইনির আপনার মাথার মধ্যে একটু ক্লিনিক্যাল জিনিসগুলো মাথায় আছে, বা যখন ইন্টার্নি করেছেন তখন গাইনি ওয়ার্ড যখন করেছেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পেপার 3টাও তুলনামূলক আপুদের কাছে সহজ মনে হয়। আর যেসব আপুদের মাশাল্লাহ অনেক ট্রেনিং মানে অনেকে প্র্যাকটিস করেন বা অন্য কোর্সে আছেন, তাদের জন্য তো পেপার 3 আমার কাছে মনে হয় তারা সহজ মনে করে, কারণ ওটা একেবারেই ক্লিনিক্যাল বেসড আসে আর কি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পেপার 3ও সহজ। তাহলে আমার
সবচেয়ে খারাপ প্রিপারেশন হলো কোনটায়? সবচেয়ে খারাপ প্রিপারেশন হলো পেপার 2। তো আজকে আমি পেপার 2 নিয়ে কথা বলবো। পেপার 2 এর ক্ষেত্রে আমি সিস্টেম ওয়াইজ আসলে কোনগুলো পড়তে হয় সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে বলার আগে আমি একটা জিনিস বলবো, সেটা হলো 2019-এর জুলাই, যেবার আমি পাস করেছিলাম 2019-এর জুলাই, পেপার 2-তে বেসিক থেকে কম কোয়েশ্চেন আসছিল। বেসিক থেকে কম কোয়েশ্চেন বলতে মানে হচ্ছে দেখা গেছে যে নার্ভাস সিস্টেম থেকে সেরকম ওরকম কোনো কোয়েশ্চেন আসে না। ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসছিল আমরা গাইনি বইয়ে বা অস বইয়ে ফিজিওলজির জন্য যে চ্যাপ্টারগুলো পড়ে থাকি সেই চ্যাপ্টারগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসছিল। সেবার আমার কাছে মনে হয়েছে পেপার 2 তুলনামূলক সহজ ছিল, পেপার 1টা আমার কাছে কঠিন মনে হয়েছিল। ওই সেশনে গেল। এর পরের সেশনের যে পরীক্ষাটা হয়েছে এটা হচ্ছে যে 2020-এর, সেই 20-এর হচ্ছে জানুয়ারিতে। হ্যাঁ, তো দেখা গেছে যে ওই জানুয়ারিতে পরীক্ষা যেটা হচ্ছে সেটা পেপার 2 এর হলো। পেপার 2 এর ক্ষেত্রে আপনার প্রশ্ন বেশি আসছে বেসিক থেকে। বেসিক বলতে নার্ভাস সিস্টেম থেকে বেশি কোয়েশ্চেন আসছে, সিভিএস থেকে কোয়েশ্চেন বেশি আসছে, মেটাবলিজম থেকেও কোয়েশ্চেন আসছে। কিন্তু পরবর্তী সেশন তো আর পরীক্ষা হয় নাই, তো এবার আবার আর একটা সেশন আসতেছে আমাদের এবারের পরীক্ষাটা। তো এই ক্ষেত্রে বলতে চাচ্ছি যে এখন কি হবে এটা তো বলা যায় না, আর বিসিএস তো খুবই মানে আনপ্রেডিক্টেবল, এটা বলা যায় না যে কিভাবে এরকম প্রশ্ন আসবে। তো আমি দুইটা ক্ষেত্রে বলতে পারি, সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন যদি মনে করেন যে বেসিক থেকে যদি পেপার 2-তে কোয়েশ্চেন বেশি আসে, মনে করেন মেটাবলিজম, নার্ভাস সিস্টেম, তারপর সিভিএস, রেসপিরেটরি, এই জায়গাগুলো থেকে যদি কোয়েশ্চেন বেশি আসে তাহলে ওইবার মনে করবেন যে পেপার 2 এর কোয়েশ্চেনটা একটু কঠিন আসবে। কারণ মেটাবলিজম থেকে আসলে যদি খুব বেশি পেঁচায় দেয়, খুব বেশি কঠিন করে দেয়, কোয়েশ্চেন অ্যান্সার করা একটু কঠিন হয়ে যায়। ফিজিওলজি, জেনারেল ফিজিওলজি থেকে যদি একটু প্রশ্ন কঠিন আসে, আর যদি মনে করেন যে ডিসি দত্ত থেকে বেশি কোয়েশ্চেন আসতেছে তাহলে কিন্তু পেপার 2টা তুলনামূলক একটু সহজ হবে। কারণ দেখা যায় যে খুব বেশি মানে খুব বেশি বানানোর কিছু নাই এখানে। আসলে ফিজিওলজিক্যাল চেঞ্জ ইন প্রেগনেন্সি, যা চেঞ্জ হবে তাই তো চেঞ্জ হবে, তাই না? তারপর মেনস্ট্রুয়েশন, ম্যানোপোজ, এগুলোর আপনি মানে যেগুলো একদম স্বতঃসিদ্ধ কথা সেগুলো তো চেঞ্জ করতে পারবেন না, বা সেগুলো আপনি কতভাবেই বানাবেন, কতভাবেই ঘুরাবেন বা পেঁচাবেন, ঠিক আছে? তো এটা আমি বলবো যে পেপার 2 এর হচ্ছে দুইটা দিক। একটা হচ্ছে যে যদি বেসিক থেকে খুব আসে তাহলে একটু কঠিন হতে পারে, যদি সেটা বায়োকেমিস্ট্রি থেকে বেশি আসে, মানে মেটাবলিজমটা থেকে যদি বেশি কোয়েশ্চেন আসে। আর যদি মনে করেন যে গাইনি অপস থেকে প্রশ্ন আসছে তাহলে তুলনামূলক আপনাদের কাছে সহজ লাগতে পারে। তবে আপনি যখন পেপার 2 পরীক্ষা দিতে যাবেন বিসিপিএস এর হলে, তখন আপনি ধরেই নেবেন যে আজকে কঠিন হবে, ঠিক আছে? তো এখন হচ্ছে যেটা বলতে চাচ্ছি সেটা হলো পেপার 2 পরীক্ষার ভালো করার জন্য কিছু থিওরি আছে। সেটা হচ্ছে আমাকে জানতে হবে যে কোন সিস্টেমগুলো আমি পড়ে যাবই, কোন সিস্টেমগুলো আমি পড়ে যাব না, বা কোন সিস্টেমগুলো আমি বাদ দিতে পারি। তাহলে আজকে হচ্ছে আমি সিস্টেম ওয়াইজ আপনাদেরকে একটু বলে দিব যে এই সিস্টেমগুলো থেকে আপনাদের আগে পড়তে হবে। আর যেহেতু 11 তারিখে বিসিপিএস এর আমাদের পার্ট 1 মানে পার্ট 1 এর বিসিপিএস এর 11 তারিখে পেপার 1 পরীক্ষা, তাহলে 11 তারিখে আপনি বাসায় এসে 12 তারিখে আপনি কিভাবে পড়ে গিয়ে একদম সব পুরো প্রিপারেশন কমপ্লিট করে আপনি পরীক্ষার হলে পরীক্ষা দিতে পারবেন, সেটারও আমি একটা রুটিন দিয়ে দিব এবং আজকে একটু বলেও দিব। আর যে জিনিসগুলো করা যাবে, যে জিনিসগুলো করা যাবে না, এটাও আমি বলে দিব। করা যাবে বলতে অনেকে আছে যে অনেকে নিজেদের মতো করে পড়বেন, তো নিজেদের মতো জিনিস তো আপনারা পড়তেই পারবেন, সেটা আপনাদের মতো চিন্তা করতে পারেন যে এটা করবো এটা করবো। কিন্তু কিছু জিনিস আছে করা যাবে না, যেমন কিছু আপুরা অনেক মানে অনেকেই বলেন যে এখন কোয়েশ্চেন সলভ করতে বসবো, বা পরীক্ষার আগের দিন মনে হবে ও আচ্ছা অমুক জায়গার মক টেস্টের কোয়েশ্চেন তো আমি সলভ করছিলাম না, আজকে আমি কোয়েশ্চেনটা একবার দেখি। এগুলো করা যাবে না। ঠিক এরকম কি কি জিনিস করা যাবে, কি কি জিনিস করা যাবে না, এটার আমি একটা রুটিন আপনাদেরকে বা একটা একটু দেখাবো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় পেপার 2 পরীক্ষা আপনাদের ইনশাল্লাহ সেই ক্ষেত্রে ভালো হবে। আর আমরা ডিসি দত্ততে পেপার 2 এর জন্য যেগুলো যেগুলো পড়িয়েছি বা আমি অনেক পোস্টও দিয়েছি, এগুলো আছে আপনাদের কাছে, ওগুলো দেখে একটু পড়লে আমার মনে হয় প্রিপারেশন নিতে বেশি একটা কষ্ট হবে না ইনশাল্লাহ। তাহলে আজকে হচ্ছে পেপার ওয়াইজ আমি একটু দেখাই। হ্যাঁ,
আচ্ছা, এখন ফার্স্টে এটা দেখবো না, ফার্স্টে আমি আগে দুইটা কথা বলি। সেটা হচ্ছে যে আমার টার্গেট কি। আমার টার্গেট হচ্ছে পেপার 2 এমনভাবে রিভিশন দিয়ে পড়া বা এমনভাবে রিভিশন দিয়ে শেষ করা যাতে আমি 11 তারিখ, মানে 11 তারিখ যখন আমি পেপার 1 পরীক্ষা দিয়ে BCPS এর পেপার 1 পরীক্ষা দিয়ে বাসায় ফিরবো, তখন আমি পেপার 2 এমনভাবে পড়তে বসতে পারি যাতে আমার পেপার 2 পড়তে ভয় লাগবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পেপার 2 এর টপিকসগুলা আমার আগে অলরেডি অনেকবার রিভিশন দেওয়া থাকবে, যে জন্য আমার ওই সময় পড়তে সময় কম লাগবে। আচ্ছা, এখন আপনার হাতে সময় আছে হচ্ছে 11 তারিখে আমি যদি পেপার 1 পরীক্ষা দিয়ে আসি, আমরা জানি আমাদের গাইনি অফিসের রুটিন দিয়েছে, সেটাতে হচ্ছে 9টা থেকে 10টা 40 পর্যন্ত পরীক্ষা। তো আপনি BCPS এ 10টা 40 থেকে বের করবেন। আপনি ঢাকার যে প্রান্তেই থাকেন না কেন, সর্বসাকুল্যে আপনার বাসায় জ্যামটুম পার হয়ে ওদিন কেমন হয়েছে পরীক্ষা এইসব চিন্তা ভাবনা করে আপনার বাসায় আসতে 12টা থেকে 12:30 সময়, 12:30 লাগবে। তো এরপরে আমি একটা রুটিন দেখাচ্ছি, এভাবে যদি পড়েন তাহলে আপনি পেপার 2 এর সব টপিকস আপনি 12 তারিখের রাত্রে, মানে 11 তারিখের দিনে আর হচ্ছে 12 তারিখে পরীক্ষা দেওয়ার আগে আপনি এগুলো পড়ে যেতে পারবেন, রিভিশন দিয়ে যেতে পারবেন, এবং এটা যদি ফলো করেন খুব ফ্রুটফুল হয়, বুঝছেন আপু? আচ্ছা, তো আমি একটা একটা করে একটু দেখাচ্ছি, আর আমি ওই টপিক্সটা থেকে কি পড়তে হবে সেটাও বলে দেব। সেটা হচ্ছে আমার পরীক্ষা হচ্ছে 12 তারিখে, আমার পেপার 2, আমি BCPS এর পরীক্ষা বলতেছি, কোনো আমাদের মক টেস্ট বা অন্য কোনো পরীক্ষা বলতেছি না। আমার মেন টার্গেট হচ্ছে FCPS পার্ট 1 BCPS এর মহাখালীতে যে আমি ওই দিন পরীক্ষা দিব, পাশ করব এবং আমি পার্ট 1 আমার হয়ে যাবে, এটাই হচ্ছে আমার টার্গেট ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে আমি কি করব, আমি 11 তারিখে বাসায় আসলাম, বাসায় আসার পরে আমি 12টার মধ্যে যদি বাসায় আসি, ওই দিন একটু টায়ার্ড লাগবে, কারণ প্রথম পরীক্ষা আর পেপার 1 পরীক্ষা যতই ভালো হোক মনে হবে ভালো হয় নাই, আর পরীক্ষা দিব না, যাব না, পড়বো না, এরকম মনে হবে। কিন্তু এটা করা যাবে না। আপনাকে মনে করতে হবে যে আমি পেপার 1 যদি খারাপও করে থাকি, হয়তো আমার 2 মার্কের খারাপ হবে, সেটা আমি যেন পেপার 2, 3 দিয়ে কাভার করতে পারি। তো এইভাবে আপনারা চিন্তা করবেন, না হলে কখনোই পরীক্ষার আগের রাতে কিন্তু খুব ডিপ্রেশন লাগবে এবং আপনি কোনো কিছুই রিভিশন দিয়ে যেতে পারবেন না। তো আমার টার্গেট হচ্ছে আমি 11 তারিখে সকালবেলা পরীক্ষা দিয়ে এসে দুপুরের মধ্যে পড়তে বসতে হবে আমার, না হলে কখনোই পেপার 2 এর ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এবং ফার্মাকোলজি, হিউজ 3টা টপিকস, কোনোদিন কোনো সিস্টেম রিভিশন না দিয়ে যেতে পারবেন না। তাহলে আমি ফার্স্টে বলতেছি, আমি এটা আমার মতো করে আপনাদের জন্য একটা রুটিন ফলো করতে বলতেছি, বাট এটা অবশ্যই এক একজনের জন্য ডিফারেন্ট হতে পারে। বাট এটা যদি এইভাবে ফলো করেন, এই টাইম ম্যানেজমেন্টে ফলো করেন, আমার মনে হয় একটু রেস্টও হবে, আপনি পড়তেও পারবেন এবং সব সিস্টেম দেখে যেতে পারবেন। আচ্ছা, তাহলে আমি ফার্স্টে যদি বলি যে আমার পড়া শুরু হবে দুপুর 2টা থেকে, কারণ আমার সকালে পরীক্ষা, গাইনির পরীক্ষা। আমি সকালে বাসায় আসবো, এসে গোসল করব, নামাজ পড়বো, খাওয়া দাওয়া করবো, দেন দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত আমি এন্ডোক্রাইন সিস্টেম পড়বো। আচ্ছা, এখানে আমার একটু কথা আছে, সেটা হচ্ছে অনেকেই আছেন যারা এন্ডোক্রাইন সিস্টেম দিয়ে শুরু করবেন না, তারা মনে করবেন যে আমি একেবারে ফিজিওলজি পড়তে শুরু করছি, তাহলে আমি জেনারেল ফিজিওলজি, তারপর নার্ভাস সিস্টেম, তারপর রেসপিরেটরি সিস্টেম, তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেম, এইভাবে করে করে পড়তে যায়। এই জিনিস করা যাবে না, এটা হচ্ছে প্রথম না, মানে পেপার 2 এর জন্য প্রথম না হলো এটা করা যাবে না, কারণ আপনার জিপি থেকে হয়তো একটা প্রশ্ন আসবে না, আপনার রেসপিরেটরি থেকে হয়তো একটা প্রশ্ন আসবে, কিন্তু আপনার 12 থেকে 13টা কোয়েশ্চেন আসবে এন্ডোক্রাইন সিস্টেম থেকে। আপনি এন্ডোক্রাইন সিস্টেম যদি রাত 12টার সময় ঝিমাই পড়তে বসেন, তাহলে কি কোনোদিন পরীক্ষার হলে আপনি এন্ডোক্রাইন সিস্টেম পারবেন পড়তে, অ্যান্সার করতে? কখনোই পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি বলতেছি যে আমি দুপুরে যখন আমি একদম ফ্রেশ মনে আসি, তখন আমি দুপুর 2টা থেকে 5টা এন্ডোক্রাইন সিস্টেম পড়বো। এখন এন্ডোক্রাইন সিস্টেম বলতে আমি কি বুঝি, এন্ডোক্রাইন একটু ডায়াবেটিসটাও একটু পড়ে যেতে হবে, এইগুলা হচ্ছে একেবারে এন্ডোক্রাইন সিস্টেম। এবং পেপার 2 পরীক্ষা দিতে বসছেন BCPS এর হলে, আপনি দেখবেন আপনি শুধুমাত্র মনে হচ্ছে আমি এন্ডোক্রাইন সিস্টেমের উপরেই পরীক্ষা দিচ্ছি আপু, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম কোয়েশ্চেনই এন্ডোক্রাইন সিস্টেমের উপরে আসবে। ধরেন থাইরয়েড নিয়ে কোয়েশ্চেন হলো, ইনসুলিন নিয়ে কোয়েশ্চেন হলো, অ্যালডোস্টেরন নিয়ে কোয়েশ্চেন হলো, এগুলো থেকে কোয়েশ্চেন আসবেই। তারপর MCQর কথা বলতেছি, আর SBও আসতে পারে, এরকম তো কোনো কথা নেই। এরপরে যেটা আসতেছে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনের
মানে এই এন্ডোক্রাইন সিস্টেম বাদ দিয়েও আমরা এন্ডোক্রাইন সিস্টেমে আমরা জানি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, আমাদের তারপর এইচসিজি আছে, তাই না? তারপরে হচ্ছে আরও রিল্যাক্সিন আছে, ইনহিবিন আছে, তারপরে আমাদের অ্যান্ড্রোজেন আছে, আমাদের অ্যান্টিমুলারিয়ান হরমোন আছে। তো এগুলো আমরা কোন চ্যাপ্টারে পড়ে থাকি? এগুলো আমরা পড়ে থাকি হচ্ছে আচ্ছা, এবার কি একটু ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে আমার পেপার 2 এর সাজেশনটা। পেপার 2 এর সাজেশনটা অনেকবার এই গ্রুপে দেওয়া হয়েছে, হচ্ছে আপনারা সার্চ দিলেই পাবেন পেপার 2 সাজেশন। এই সাজেশনগুলো আছে। সো একটু যদি অনেক সময় নেট প্রবলেমের জন্য যদি একটু হেজিও হয় তাহলে পরবর্তীতে একটু দেখে নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, এখন তাহলে এন্ডোক্রাইন সিস্টেম থেকে আমরা এগুলো পড়বো। এখন এন্ডোক্রাইন সিস্টেম কিছুই বাদ দিয়ে যাওয়া যাবে না, সাথে আমাদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যান্টিমুলারিয়ান হরমোন, অ্যান্ড্রোজেন, এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, গেল। তাহলে এন্ডোক্রাইন সিস্টেম আমরা 3 ঘন্টায় ডিভিশন দিব। ওকে, এরপরে আমাদের 5:30 থেকে 7টা, আমি এই রুটিনটা আপনাদেরকে আপলোড দিয়ে দিব। এই রুটিনটা আপলোড দিলে আপনারা একটু আইডিয়া করতে পারবেন। 5:30 থেকে 7টা এই টাইমটা আমরা পড়বো রেনাল সিস্টেম। আচ্ছা, রেনাল সিস্টেম এমন একটা সিস্টেম যেখান থেকে গাইনিতে কোয়েশ্চেন আসবেই, এবং রেনাল সিস্টেম একটু কঠিন কোয়েশ্চেন হয় অনেক সময়, কারণ ওই কোথায় কোনটা টিউবুলার অ্যাবজর্পশন হয়, কোথায় সিক্রেশন হয়, তারপরে অ্যাসিডিফিকেশন অফ ইউরিন, হাইপার অসমোলারিটি, এই জায়গাগুলো থেকে খুব কোয়েশ্চেন আসে। তো দেখা যায় যে এই জায়গাগুলো একটু ভালো করে না পড়ে গেলে অ্যান্সার করা খুব কঠিন হয়ে যায়। তাহলে আপনি 1.5 ঘন্টা সময় রাখতে পারেন রেনাল সিস্টেমের জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আচ্ছা, একজন আপু কোশ্চেন করছে যে আপু এখন রডি দেখা কি খুব জরুরি কিনা। এটাতে আমি আসবো, এটা আমি বলবো যে এখন কি কোনোটা পড়া দরকার কি কোনটা দরকার না। হ্যাঁ আপু, আচ্ছা, তাহলে আমি রেনাল সিস্টেম পড়লাম। রেনাল সিস্টেম থেকে আমাদের কিছুই বাদ দেওয়া যাবে না। রেনাল সিস্টেম থেকে আমরা কি পড়বো? রেনাল সিস্টেম থেকে আমরা পড়বো হচ্ছে স্ট্রাকচারস অ্যান্ড ফাংশন অফ কিডনিস, তারপর হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, তারপর এন্ডোক্রাইন ফাংশন অফ কিডনি, রেনিন খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, তারপরে কিডনির উপর কোন এন্ডোক্রাইন হরমোন অ্যাক্ট করতেছে সেটা ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে রেনাল ব্লাড ফ্লো, জিএফআর, তারপর অ্যাসিডিফিকেশন অফ ইউরিন, হাইপার অসমোলারিটি, ঠিক আছে, রেনাল ফাংশন টেস্ট, এমনকি ব্লাডারের যে টপিকসগুলো আছে, মিকচুরেশনের যে নিউরোজেনিক ব্লাডার, তারপর অ্যাটোনিক ব্লাডার, এই জায়গাগুলো থেকেও রেনালে কোশ্চেন আসে। সুতরাং আমাদের সবচেয়ে বাঘা 2টা সিস্টেম হচ্ছে, আমাদের ফার্স্ট হলো এন্ডোক্রাইন সিস্টেম, দেন তারপরে হচ্ছে রেনাল সিস্টেম। তো এই সিস্টেমগুলো রিভিশন না দিয়ে যাওয়া যাবে না, কখনোই যাওয়া যাবে না। তাহলে রেনাল সিস্টেম আমি পড়বো 1.5 ঘন্টায়। এরপরে সিভিএস পড়বো 7টা থেকে 8টা। সিভিএস 1 ঘন্টা পড়লেই হবে, এবং যেভাবে 1 ঘন্টা 2 ঘন্টা করে আমি বলতেছি সেভাবে যদি আপনি পড়ে যান ফিজিওলজির প্রত্যেকটা টপিকস আপনি কাভার করতে পারবেন। এখন আমার কথা হলো, অনেকের প্রশ্ন হতে পারে যে আপু এত বেসিক কেন পড়বো, আমি তো গাইনিতে পরীক্ষা দিচ্ছি, তাহলে কি গাইনি রিলেটেড প্রশ্নই বেশি আসবে না? পেপার 2 হচ্ছে এমন একটা পেপার যেখানে যদি গাইনি রিলেটেড কোয়েশ্চেনও বেশি আসে, তারপরেও 50% কোয়েশ্চেন বেসিক থেকে আসবে, এটা আপনি লিখে রাখেন, ঠিক আছে? আর যদি লাকিলি এরকম হয়ে যায় যে 90% কোয়েশ্চেন অবসদত্ত থেকে আসতেছে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেটা তো লাকি, সেটা তো ভালো হবে আসলে আমাদের জন্য, ঠিক আছে? তো সিভিএস এর ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো যে 1 ঘন্টা আমরা রাখবো সিভিএস পড়ার জন্য। সেই জন্য এই ফিজিওলজি, জেনারেল ফিজিওলজির টপিকসগুলা বাদ দিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, নিষিদ্ধ, যাওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। তো সিভিএস এর যেটা বলতেছি, আচ্ছা, এন্ডোক্রাইন সিস্টেমের সাজেশনটা আর একবার দেখাবো। হ্যাঁ, আচ্ছা আপু,
আবার আবার আমি রিকল মানে আবার যখন দেখাবো না, আমি সিকোয়েন্স অনুসারে যাচ্ছি, তো আমি সিভিএসটা একটু দেখাইনি। তো সিভিএসটা থেকে যেটা পড়তে হবে, আচ্ছা সিভিএস থেকে আপনার একটা মানে সিভিএস থেকে কোশ্চেন আসবেই। গাইনিরা হার্ট দিয়ে কি করবে, গাইনিরা লাংস পরে কি করবে, গাইনিদের কি এগুলো জানার দরকার আছে। আপনি সব সময় মনে রাখবেন আপনি পার্ট 2 পরীক্ষা দিতে যাচ্ছেন না, যে আপনার লং কেস শর্ট কেস শুধু গাইনি রিলেটেডই আসবে। আমরা এখনও পোস্ট গ্রাজুয়েশনে কেবল এন্ট্রান্সের পরীক্ষা দিতে যাচ্ছি। সুতরাং আমাদেরকে অবশ্যই বিসিপিএস যাচাই করবে যে আমাদের এমবিবিএস লেভেলের নলেজ বা আমাদের একটা মানে কি বলবো, কিছু ডাক্তারের কিছু বেসিক জিনিস তো জানতেই হবে। সেইটা যখন আপনি একটা স্পেশালিটিতে ঢুকে যাবেন, এন্ট্রান্সে চান্স পেয়ে যাবেন, তখন আপনি সারাদিন ধরে শুধু গাইনি পড়বেন। তখন আর আপনার কেউ জিজ্ঞেস করবে না আচ্ছা বলো তো করোনারি আর্টারির ব্রাঞ্চ কয়টা, হ্যাঁ কার্ডিয়াক মাসেলের প্রপার্টি কি, এগুলো কখনো আপনাকে কেউ জিজ্ঞেস করবে না। কিন্তু যখন এন্ট্রান্স পরীক্ষা দিতে যাচ্ছেন তখনের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। সুতরাং অনেকেই বলেন যে কেন পড়বো, হার্ট লাং কেন দরকার আমার জন্য, হার্ট লাং এই জন্য দরকার যে বিসিবিএস আপনাকে যাচাই করবে। তাহলে সিভিএস থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ হার্টটা থেকে এত বেশি কোয়েশ্চেন আসে না, বাট পড়বেন। হার্টের অ্যানাটমি থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে, লাইক ব্লাড সাপ্লাই, ভেনাস ড্রেনেজ থেকে কোয়েশ্চেন আসে। এটা তো আপনি পেপার 1-এও পড়বেন, তাই না আপু? পেপার 1-এ যেদিন আপনার সিভিএস আপনারা যখন থোরাক্স পড়বেন তখন কিন্তু হার্ট লাং পড়বেন। তো যেটা পেপার 1-এ অলরেডি আগের দিন পড়ছেন সেটা দেখবেন একটু মাথায় থাকবে, ওটা রিভিশন দিতে আপনার 2 মিনিটও লাগবে না সময়। তারপরে করোনারি আর্টারি, করোনারি সাইনাস এর ব্রাঞ্চ ট্রান্স এগুলো থেকে কোয়েশ্চেন আসবে, কার্ডিয়াক মাসেলের প্রপার্টি থেকে কোয়েশ্চেন আসবে, এসএ নোট থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? তারপরে অ্যাকশন পোটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসেল, ব্লাড ভেসেলস, ভ্যাসোঅ্যাক্টিভ সাবস্টেন্স দ্যাট ইফেক্ট ভ্যাসেলস, এই জায়গা থেকে আমার সময় কোয়েশ্চেন আসছিল। অটো রেগুলেশন থেকেও আমার সময় কোয়েশ্চেন আসছিল, তো এটা থেকে কোয়েশ্চেন আসছে, সুতরাং এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। তারপরে যে ফ্যাক্টর অ্যাফেক্টিং হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট, ভেনাস রিটার্ন, তারপর হচ্ছে স্ট্রোক ভলিউম, এই জায়গাগুলো পড়তে হবে। ব্লাড প্রেশারের সব কিছু পড়ে যেতে হবে। কার্ডিয়াক সাইকেল থেকে কোয়েশ্চেন আসবে এবং ইসিজি থেকেও কোয়েশ্চেন আসবে। ইসিজির হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালিমিয়া থেকে কোয়েশ্চেন আসবেই। কিছু টপিকস আছে যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসবে, যেমন আমি সবসময় বলি অ্যাবর্শন থেকে কোয়েশ্চেন আসবে, তাহলে অ্যাবর্শন থেকে কোয়েশ্চেন আসবে। এখন না যদি আসে সেটা আলাদা কথা, কিন্তু এসে গেলে তো পারা যাবে, তাই না? কারণ এই জায়গাগুলো আমাদের একদম ধরা বাঁধা, যে এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসেই। আচ্ছা এখন ইসিজি হচ্ছে এখন, আচ্ছা এই ক্ষেত্রে আমি একটু বলি, সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারে যে আপু বলা তো খুব সহজ যে কোয়েশ্চেন আসবেই, হ্যাঁ, কিন্তু আসলে যখন কোয়েশ্চেনটা আসে তখন কোয়েশ্চেনটা তো পারি না। যেমন অ্যাবর্শন থেকে আপনি বলতেছেন আসবেন, আমি তো অ্যাবর্শনের ইনস আউট সবই পড়ে গেছি, কিন্তু পরীক্ষায় এমনভাবে অ্যাবর্শন প্যাচাই পুচুই দিছে যে আমি অ্যান্সার করতে পারতেছি না। সেই ক্ষেত্রে কি করা যায়? সেই ক্ষেত্রে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে আপু বিসিপিএস এর পরীক্ষাটাই এরকম, এটা একেবারেই কনসেপ্ট বেস পরীক্ষা, মানে খুব কয়েকটা জিনিস ইনফরমেটিভ ছাড়া এটা কনসেপ্ট বেস পরীক্ষা। তুমি ধরেন আপনাকে আমি সারাদিন ধরে RH ইনকম্পটিবিলিটি পড়াই দিলাম, আপনি নিজে পড়লেন, 2 বই ঘেটেন, জেনারেল ফিজিওলজির বইও ঘাটলেন, আপনি ডিসি দত্ত পড়লেন, কিন্তু বিসিপিএস এর যখন প্রশ্ন দেখবেন একটা স্টেমও আপনার কোনো পরিচিত লাইন না, আপনাকে সেই স্টেম থেকে আপনার কনসেপ্ট বের করেই অ্যান্সার করতে হবে। এটাও মাথায় ঢুকাই নিয়ে পরীক্ষার হলে বসতে হবে যে বিসিপিএস আমি কোনো কিছু স্টেম লাইন বা লাইন পাবো না। তার মানে আমি যে টপিকসগুলো পড়তেছি সেই টপিকসগুলো খুব ভালো কনসেপ্ট নিয়ে যাবেন, এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। দেখবেন পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আপু কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে এই টপিকসগুলো আপনাদের জন্য ভুল না হয়, এটা 1 ঘন্টার মধ্যে রিভিশন দিয়ে শেষ করতে হবে। এখন প্রশ্ন হলো আপু আপনি রুটিন করে দিচ্ছেন যে 1 ঘন্টায় আমি সিভিএস পরীক্ষা সিভিএস রিভিশন দিব, এগুলা কি আমি 1 ঘন্টায় শেষ করতে পারবো কখনো? আমার একটা শীট পড়তেই তো 1 দিন লাগে, তাহলে আমি পরীক্ষার আগের দিন কিভাবে 1 ঘন্টায় শেষ করব? আচ্ছা আপনি পরীক্ষার আগের দিন 1 ঘন্টায় তখনই শেষ করতে পারবেন যখন আপনার আগে এই টপিকসগুলো অনেকবার রিভিশন দেওয়া থাকবে। তো এই রিভিশন দেওয়ার সময় কোনটা আপু? সময় হচ্ছে এখন, আজকে আমাদের 28 তারিখ, আমাদের এখনো প্রায় হাতে 10 থেকে 12 দিন সময় আছে। এই 10 থেকে 12 দিন সময়ে
আপনি ভেবে নেন যে আমি কোন সিস্টেমে দুর্বল, কোন সিস্টেমটা আমার বারবার রিভিশন না করে পড়া না থাকলে বিসিপিএস এর পরীক্ষার আগের রাত্রে আমার রিভিশন করতে সময় বেশি লাগবে, তাহলে আমি সেটা পড়বো। যেমন আমার কাছে আমার কাছে এন্ডোক্রাইন সিস্টেম সবসময় সহজ লাগতো, তো আমার মনে হতো এন্ডোক্রাইন সিস্টেম রিভিশন দিতে আমি কখনোই 3 ঘন্টা নিব না, আমি 2 ঘন্টা এন্ডোক্রাইন সিস্টেম রিভিশন দিয়ে ফেলতে পারবো। কিন্তু আমার কাছে রেনাল সিস্টেম অনেক কঠিন লাগতো, তো রেনাল সিস্টেম আমি 1.5 ঘন্টা না, রেনাল সিস্টেম রিভিশন দিতে আমার 2.5 ঘন্টা লাগবে, তাহলে আমি ওখানে 2.5 ঘন্টা নিই, সমস্যা নেই, এদিকে 1 ঘন্টা কমাই দিই। এটা একেবারেই যার যার আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করবে, কিন্তু এমনভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন যেন সব সিস্টেমের শিট বা বই বা আপনার হ্যান্ড নোট যেটাই হোক আপনি একবার রিভিশন দিয়ে যেতে পারেন। আমি আপনাদেরকে মানে কি বলবো, এভাবে তো আসলে বলা যায় না, তবে আমি বলতে পারি যে যদি কোনো আপুরা 6 মাস বা 4 মাস একদম মন দিয়ে পড়াশোনা করছেন, ফলো করছেন সব কিছু, এবং পরীক্ষার আগের রাত্রে এইভাবে করে সব টপিকস একবার রিভিশন দিয়ে যেতে পারছেন, চোখে দেখা হলেও দেখে যেতে পারছেন, তাদের পরীক্ষা ভালো হবেই। হ্যাঁ হ্যাঁ, হতে পারে 1 মার্কের জন্য হবে না, 2 মার্কের জন্য হবে না, বা প্রশ্ন খুব কঠিন আসলে হয়তো হলো না, বা এরকম হতে পারে, বাট পরীক্ষা আপনার ভালো হবে, আপনার ভেতর একটা স্যাটিসফ্যাকশন আসবে, এবং ওই সেশনটা যদি মিসও হয়ে যায় পরের সেশন হবে ইনশাল্লাহ। তো এটা আমি বলে দিলাম আর কি। তো যাই হোক, সিভিএস থেকে হচ্ছে এরকম এই টপিকসগুলো আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে আমরা পড়বো রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেম পড়তে আসলে 1 ঘন্টা বেশি, 1 ঘন্টা নেওয়া উচিত না, রেসপিরেটরি সিস্টেম আধা ঘন্টায় পড়া যায়, তারপরেও আপনাদের উপর ডিপেন্ড করবে। রেসপিরেটরি সিস্টেমের থেকে যদি একটা কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এই টপিকসটা থেকে কোয়েশ্চেন আসবেই। গাইনিতে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ থেকে কোয়েশ্চেন আসবেই। তাছাড়াও আমাদের জন্য ইম্পর্টেন্ট সারফেক্টেন্ট, হ্যাঁ, ক্লোরাইড শিফট থেকেও অনেক সময় কোয়েশ্চেন আসে এবং আগেও কোয়েশ্চেন আসছে, তো এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট। ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর লাংসের অ্যানাটমিটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ লাংসের অ্যানাটমিটা পেপার 1-এও খুব কাজে দিবে। তো যেহেতু পেপার 1 একবার পড়বেন, পেপার 2-তে আপনারা অতভাবে যদি না দেখতে পারেন তাহলে সময় নষ্ট করার দরকার নেই। তো এরপর আমি পড়লাম রেসপিরেটরি সিস্টেম পর্যন্ত। তাহলে এরপরে আপনি 9টা থেকে 9:30 পর্যন্ত একটা ব্রেক নেন, কারণ আপনি অলরেডি বড় বড় 4টা টপিকস পড়ে ফেলছেন। কি কি আপু? এন্ডোক্রাইন সিস্টেম, রেনাল সিস্টেম, সিভিএস, রেসপিরেটরি সিস্টেম। এখন মনে করেন আপনি ঘুমাইলেন এই আধা ঘন্টা, ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দেখলেন ভোর 6টা বাজে, তাহলে আপনার বাকি কোনো জিনিস পড়া হইল না। তারপরেও আপনি মিনিমাম 40 মার্ক উঠায় আসতে পারবেন এই 4টা সিস্টেম দিয়ে। সুতরাং কখনোই গাইনিতে যারা পরীক্ষা দিবেন কখনোই মানে গড়ে আমাদের আপুদের, আমারও যেটা একটা সমস্যা সেটা হচ্ছে আমরা ভুল করি, সেটা হচ্ছে আমরা গড়ে পড়া শুরু করি, প্রথম থেকে শুরু করি, যে আমরা ঠিক আছে আমরা প্রথম থেকে শুরু করব, কিন্তু ওটা করা যাবে না পরীক্ষার আগের রাত্রে। তাহলে আমার এন্ডোক্রাইন, রেনাল, সিভিএস, রেসপিরেটরি সিস্টেম শেষ, তারপর আপনি ব্রেক নেন, দেন পরে আপনি আধা ঘন্টা আবার একটু জিআইটি পড়েন। আচ্ছা, জিআইটি খুব সহজ, জিআইটি আপনি শুয়ে শুয়ে খেতে খেতেও পড়তে পারবেন পরীক্ষার আগের রাত্রে, জিআইটিটা সহজ। এবং জিআইটি থেকে যেখান থেকে কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে বাইল, এবং যেখান থেকে কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে লিভারের ফাংশনস বা লিভার ফাংশন টেস্ট, এই জায়গাগুলো থেকে আপু কোয়েশ্চেন আসবেই। হ্যাঁ, এছাড়াও যদি ওরা যেরকম মনে করে সেবার কিরকম কোশ্চেন, যেমন স্যালাইভা থেকেও একবার কোশ্চেন আসছে শুনছি, তো স্যালাইভা তো আসলে আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না, বাট স্যালাইভা থেকেও কোশ্চেন আসছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফাংশনস অফ গল ব্লাডার, বাইল থেকে কোশ্চেন আসবেই। হ্যাঁ ইনশাল্লাহ বাইল থেকে কোয়েশ্চেন আসবে, বাইলের কিচ্ছু বাদ দিয়ে যাবে না। ধরেন জিআইটি আপনি পড়তে বসলেন, এখন জিআইটি পড়তে বসলেন, আপনি ভাবতেছেন হায় আল্লাহ আমার তো জিআইটি পড়তে আধা ঘন্টা সময় দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যা ভাবতেছি তাতে মনে হয় জিআইটির জন্য আমি 10 মিনিটের বেশি সময় দিতে পারবো না, কারণ আমার বাকি সিস্টেমগুলো পড়ার দেরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি মনে করেন আপনি তাহলে জিআইটি খুলে শুধু বাইল আর লিভারের টপিক্সটা পড়বেন, বাকি জিনিস আপনি অমিট রাখেন, সময় পেলে পড়বেন, না হলে পড়বেন না। আমি বারবার এই কথাগুলো আপুদেরকে বলি যে সময় পেলে পড়বেন, না হলে পড়বেন না, ঠিক আছে। কিন্তু আপনি মনে করলেন যে আচ্ছা জিআইটি শুরু থেকে শুরু করি, লোকাল হরমোনস, ডাইজেস্টিভ জুস থেকে শুরু করি, দেখবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে গেছে, জিআইটি শেষ হয় নাই, দরকার নাই। আপনি জিআইটি সবার আগে পড়বেন বাইল, তারপরে পড়বেন লিভার ফাংশন টেস্ট, তারপরে যদি আপনার মনে হয় যে না
পরের সিস্টেমে চলে যাই, আমি পরের সিস্টেমে চলে যাব। এই টপিকসগুলো আমি পরে সময় পেলে পড়বো, না হলে পড়বো না, মনে থাকবে? আচ্ছা, তাহলে এইভাবে করে প্রত্যেকটা টপিকস এইভাবে করে পড়তে হবে। আচ্ছা, এরপরে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বডি ফ্লুইড। বডি ফ্লুইডের মধ্যে আসলে গাইনিতে বডি ফ্লুইডের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পটাশিয়াম। সেটা হচ্ছে হাইপোক্যালিমিয়া আর হাইপার ক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়া এবং হাইপার ক্যালিমিয়া থেকে যদি কোয়েশ্চেন না আসছে তাহলে বলবেন যে আপু কোয়েশ্চেন আসে নাই, সেটা ইসিজি রিলেটেড হোক বা যে রিলেটেডই হোক, হাইপোক্যালিমিয়া হাইপার ক্যালিমিয়া থেকে কোয়েশ্চেন আসবে। তাহলে বডি ফ্লুইড থেকে আমি সবার প্রথমে পড়বো হাইপোক্যালিমিয়া হাইপার ক্যালিমিয়া, এই জায়গাটা পড়বো। দেন আমাদের জন্য ইম্পর্টেন্ট ক্যালসিয়াম মেটাবলিজম আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কোথায় অ্যাবজর্পশন হচ্ছে, হ্যাঁ, বোনসে, লিভারে, কোথায় কোনটা, হাইপোক্যালসিমিয়া হাইপার ক্যালসিমিয়া, এই জায়গাগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাসিড